জেনি, যে একজন মেডিকেল স্টুডেন্ট, মাত্রই সে মেডিকেলের সুযোগ পেয়েছে। এতে সে অনেক খুশি ছিল। তার চোখে ছিল রঙিন স্বপ্ন। সে তার বাবা মায়ের সাথেই একটি ফ্ল্যাটে থাকত, কিন্তু হঠাৎই এক ঝড়ে তার জীবন থেমে যায়। এক রাতে তার নিজেরই ফ্ল্যাট থেকে তার মৃতদেহ পাওয়া যায়। খুনি জেনিকে এতটা নৃশংস আর জঘন্যভাবে মেরেছিল যে পুলিশ নিজেও থমকে গিয়েছিল, আটকে উঠেছিল জেনির মৃতদেহ দেখার পরে। খুনি জেনিকে বেশ কয়েকবার শারীরিক নির্যাতন করার পরে তার প্রাইভেট পার্টে চাকু দিয়ে আঘাত করে কেটে ফেলে। এরপরেই তার হার্ট, গলা আর পেটে বারবার ছুরি দিয়ে আঘাত করে, নির্দিষ্ট করে বলতে গেলে 18 বার। আর এভাবেই খুনি জেনিকে মৃত্যুর কোলে পাঠিয়ে দেয়। কিন্তু কে এই খুনি? কেনই বা সে জেনিকে এত নৃশংসভাবে খুন করল? পুলিশ আর মিডিয়া হন্য হয়ে লেগে পড়ে এই কেসের বিরুদ্ধে, কিন্তু কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না তারা। কিন্তু শেষ পর্যন্ত খুনিকে কি তারা ধরতে পেরেছিল? আর এই নরপিশাচ কেই বা ছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকের মুভিটি বেশ কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। 2019 থেকে 2022 সালে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রোমহর্ষক এবং নির্মম হত্যাকাণ্ডকে ঘিরেই এই মুভিটি তৈরি করা হয়েছে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে সদ্য মুক্তি পাওয়া তামিল ভাষার সাসপেন্স থ্রিলার মুভি জাস্টিস ফর জেনি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দেখানো হয় 2025 সালের ঘটনা, যেখানে পুলিশ কমিশনার প্রভাকর ইন্সপেক্টরকে ডেকে নেয় আর বলে, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে 2019 সালের 6 জুনের কথা। মেডিকেল স্টুডেন্ট জেনির শারীরিক নির্যাতন এবং খুন হয়েছিল। ইন্সপেক্টর বলে, হ্যাঁ, আর সেটার ইনভেস্টিগেশন এখনো পেন্ডিং রয়েছে। আমার মনে হয় কেসটা ড্রপড হয়ে গেছে। তখন প্রভাকরণ বলে, না, কেসটা আবারও রিওপেন হয়েছে। তাই সেই কেসের রিলেটেড সব প্রমাণ, এভিডেন্স এবং উইটনেস সবার লিস্ট আর ডিটেলস আবারও রেডি করো। এবং যে পুলিশ অফিসার, ইন্সপেক্টর এবং এসিপি এই কেস ইনভেস্টিগেশন করছিল তাদেরকেও ইনফর্ম করো। এদিকে নিউজে দেখানো হয় 6 বছর আগে মেডিকেল স্টুডেন্ট জেনির নির্যাতন এবং খুন হয়েছিল, কিন্তু তার খুনিকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। কেসটা একটা সময় স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই কেসটাকেই আবারও রিওপেন করা হচ্ছে। এবার কি তাহলে খুনিকে পুলিশ ধরতে পারবে? ঘটনা চলে যায় 5 বছর আগে, যেখানে রাতের বেলা জেনি আর সিদ্ধার্থকে জেনির ফ্ল্যাটের সামনে আসতে দেখা যায়। আসলে সিদ্ধার্থ জেনিকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে যায়। তারা একে অপরকে বাই বলে চলে যায়। জেনি চলে যায় তার ফ্ল্যাটের দিকে, আর সিদ্ধার্থ গাড়ি নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় ফিরেই জেনি গোসল করে ফ্রেশ হয়ে নেয়। তখনই সে তার পেছনে একজন ছায়ামূর্তিকে দেখতে পায়, যে হঠাৎ করেই জেনির মুখ চেপে ধরে, আর এরপরেই সিন কাট হয়ে যায়। এরপরেই দেখা যায় জেনির ফ্ল্যাটে ইন্সপেক্টর রত্নম এবং সাত্যা চলে আসে। তারা জেনির ডেড বডি দেখে হতবাক হয়ে যায়। তারা পুরোপুরি শকড হয়ে গিয়েছিল জেনির অবস্থা দেখার পরে, কারণ দেখেই বোঝা যাচ্ছিল জেনিকে নির্যাতন করার পরে তার প্রাইভেট পার্ট কেটে ফেলা হয়েছে। এমনকি তার শরীরে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে ধীরে ধীরে তাকে মেরে ফেলা হয়েছে। এরপরেই সাত্যার সাথে সাথে জেনির বাবা মাকে কল করে আর জানায় তাদের মেয়েকে তাদেরই ফ্ল্যাটে কেউ খুন করে রেখে গেছে। তারা যেন ঘটনাস্থলে তাড়াতাড়ি আসে। জেনির মা হতবাক হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে নিজের মেয়ের এমন মৃত্যুর কথা শুনে। পুলিশ সাথে সাথে ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দেয়। এদিকে তখনই রত্নম দেখতে পায় সেখানে সিদ্ধার্থ দাঁড়িয়ে রয়েছে। অন্য একজন বলে, ছেলেটা জেনির ফ্রেন্ড, আর সেই পুলিশকে খবর দিয়েছে। এরপরেই সাত্যা আর রত্নম কথা বলতে থাকে। তারা বলে, কোনো সুস্থ মানুষের পক্ষে এমন নির্মমভাবে খুন করা কখনোই সম্ভব নয়। নিশ্চয়ই খুনি ড্রাগস ব্যবহার করেছিল। ড্রাগস নেওয়ার পরে নেশাগ্রস্ত হওয়ার পরেই সে এমন কাণ্ড করেছে, কারণ ড্রাগস নেওয়ার পরে তাদের কোনো সেন্সই থাকে না যে তারা কি করছে। রত্নম বলে, জেনির মৃতদেহ এবং ক্রাইম সিন দেখার পরে আমার বেলাচেরির মার্ডারের কথা মনে পড়ে যাচ্ছে। সাত্যা বলে, ঠিকই বলেছেন স্যার, আমারও তেমনটাই মনে হয়। সেখানেও ঠিক একই রকম একটা ক্রাইম হয়েছিল। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসিপি দ্বারকাও চলে আসে। সেও জেনির মৃতদেহর এমন নৃশংস অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর বলে, দ্রুত কাজ শুরু করে দাও, যে করেই হোক খুনিকে ধরতেই হবে। এরপরে এসিপি দ্বারকাও রত্নমকে বলে, আমার কাছে এই কেসটা ভ্যালাচেরির মতোই মনে হচ্ছে। তাড়াতাড়ি ক্রস চেক করে দেখো এই দুটো কেসের মধ্যে কোনো লিঙ্ক আপ পাওয়া যায় কিনা। রত্নম বলে, আমরা দেখেছি ম্যাডাম, সেই কেসের মতো এই কেসেও প্রাথমিকভাবে আমরা কোনো ক্লুই খুঁজে পাইনি। দেখা যায় ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা তন্ন তন্ন করে পুরো রুম সার্চ করে ফেলে, কিন্তু তারা একটা ক্লুও খুঁজে পায় না।
এরপরেই দেখা যায় মাঝরাতেই সিদ্ধার্থ কল করে প্রিয়াঙ্কাকে আর জেনির মৃত্যুর খবর দেয়। জেনির মৃত্যুর খবর শুনে প্রিয়াঙ্কা হতবাক হয়ে যায়, শকড হয়ে যায়, কেঁদে ওঠে আর দৌড়ে সেখানে চলে আসে। জেনির বাবা মা, বন্ধুবান্ধব সবাই জেনির এমন মৃত্যু দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে। তারা কোনোভাবে মেনেই নিতে পারছিল না যে জেনিকে এত নৃশংসভাবে কেউ খুন করেছে। এদিকে এমন চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে যাওয়ায় মিডিয়ার লোকেরা তোলপাড় শুরু করে দেয়। পুলিশকে অনেক বেশি প্রেশার দেওয়া হয় এই কেসটা যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য, নয়তোবা দেশের মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েটি নিজের ফ্ল্যাটেই ছিল আর তার ফ্ল্যাটেই সে এমন নৃশংস খুনের শিকার হলো। এদিকে পুলিশ দেখা যায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধার্থ অর্থাৎ জেনির ফ্রেন্ড এবং সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে থানায় নিয়ে আসে। এদিকে দেখা যায় পোস্টমর্টম করার পরে সেই ডক্টর দরকাকে জানায় যে এই খুনটা করেছে সে কোনো মানুষ নয়, নরপশু। প্রথমেই খুবই ভয়ঙ্করভাবে জেনিকে 2 থেকে 3 বার শারীরিক নির্যাতন করা হয়েছে আর এরপরেই তার প্রাইভেট পার্ট, হার্ট, লাংস, বন্ধুবান্ধবদের জীবন অন্ধকার এবং শোকের ছায়ে ঢেকে গিয়েছিল। জেনির শেষক্রিয়া করা হয়। জেনির শেষ বিদায়ে সবাই তাকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়ে। এরপরেই ছোট্ট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জেনি প্রিয়াঙ্কার সাথে দেখা করতে এসেছিল আর সে খুব টেনশনে ছিল, কারণ নিট এক্সামের রেজাল্ট দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। প্রিয়াঙ্কা তাকে বলে, টেনশন করো না, তুমি এমনিতেও পাশ করে যাবে। জেনি বলে, শুধু পাশ করলেই তো হবে না, র্যাঙ্ক করতে হবে, নয়তোবা ভালো মেডিকেল কলেজের সুযোগ পাবো না। তোমার বাবা বড় পুলিশ অফিসার, সে তো তোমাকে যে কোনো বড় কলেজে অ্যাডমিশন নিয়ে দিতে পারবে, কিন্তু আমারটাতে প্রবলেম হয়ে যাবে। প্রিয়াঙ্কা তাকে আশ্বস্ত করে যে তারা দুইজন একসাথে পড়াশোনা করে এসেছে আর ভবিষ্যতেও তারা একই সাথে পড়াশোনা করবে। এরপরেই দেখা যায় নিট এক্সামের রেজাল্ট দিয়ে দেয়। জেনি, প্রিয়াঙ্কা এবং তাদের গ্রুপের সব ফ্রেন্ডরাই মেডিকেলে ভালোভাবেই চান্স পেয়ে যায় আর এতে তারা অনেক বেশি খুশি ছিল। আর এই খুশিতেই তারা সারাটা দিন হাসি, মজা, আনন্দ করে পার করে দেয়, কারণ তাদের সবারই স্বপ্ন ছিল তারা একজন ডক্টর হবে আর সেই স্বপ্নের প্রথম ধাপ তারা পার করে ফেলেছে আর এই জন্য তারা অনেক বেশি খুশি ছিল। সারাটা দিন এনজয় করে এবং রাতে পার্টি করার পরে অবশেষে তারা যার যার মতো বাড়ি চলে যায় আর শেষে সিদ্ধার্থ জেনিকে তার ফ্ল্যাটে নামিয়ে দেয়। এদিকে এসিপি দরকা মিডিয়ার সাথে কথা বলে আর জানায় জেনিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং খুনিকে তারা খুব শীঘ্রই ধরে ফেলবে। মিডিয়া থেকে সে ভ্যালেচারির কেসটার ব্যাপারেও জিজ্ঞেস করা হয় যে দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আপনার আন্ডারেই তো সেই কেসটা ছিল, আপনি সেই কেসটা সমাধান করতে পারেননি, এটা কি পারবেন? দরকা এতে একটু লজ্জায় পড়ে যায়। এরপরেই কোনো কথা না বলেই সে ভেতরে চলে আসে। এদিকে দেখা যায় জেনির বাবা মা, বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষ সবাই একের পর এক প্রোটেস্ট করতে শুরু করে। যে করেই হোক, যত দ্রুতই হোক, জেনির খুনিকে অবশ্যই ধরতে হবে। পুলিশ কমিশনার প্রভাকরণ এইসব নিউজ দেখছিল আর সে দরকাকে বলে, পলিটিক্যাল প্রেশার, মিডিয়া প্রেশার, সব প্রেশারই আমাদের উপরে রয়েছে। ভ্যালেচারি মার্ডার কেসটার মতো এই কেসটা যেন পেন্ডিং না থাকে। যে করেই হোক জেনির খুনিকে ধরতেই হবে। আর কেসটা যদি তোমরা সমাধান করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি অন্য ব্যবস্থা করব। দরকার সাতিয়া এবং রত্নামকে বলে, জেনির বন্ধুবান্ধব, ফ্ল্যাটের সিকিউরিটি, তার বাবা মা এবং জেনির যত পরিচিত লোকজন আসে সবাইকে থানায় নিয়ে আসো আর একের পরে এক জিজ্ঞাসাবাদ শুরু করো। দেখা যায় প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আর এই প্রিয়াঙ্কা হচ্ছে পুলিশ কমিশনার প্রভাকরণের মেয়ে। দরকা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, সিদ্ধার্থ তোমাদের কয়টা বাজে ছেড়ে গিয়েছিল? প্রিয়াঙ্কা বলে 10টা 40-এ। এরপরে দরকা তাকে জিজ্ঞেস করে সিদ্ধার্থ আর জেনির মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছাড়াও কি ভালোবাসার সম্পর্ক ছিল? প্রিয়াঙ্কা বলে, কেন বলুন তো? দরকা বলে, আসলে সিদ্ধার্থ জেনিকে 11টা বাজে ছেড়ে গিয়েছে, এরপরে আবারও মাঝরাতে তারই ফ্ল্যাটের বাইরে তাকে পাওয়া গেছে আর এ থেকে আমাদের সন্দেহ হচ্ছে জেনি এবং সিদ্ধার্থের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বা কোনো অ্যাফেয়ার চলছে। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, আমরা 5 বছরের বন্ধু আর বেশ কিছুদিন হলো জেনি আর সিদ্ধার্থ একে অপরকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তারা এখনো কেউ কাউকে বলে উঠতে পারেনি। এছাড়া জেনি আমাকে বলেছিল যে সিদ্ধার্থ তাকে 11টায় ড্রপ করেছে। এছাড়া সে বলেছিল আজকেই সিদ্ধার্থকে সে তার ভালোবাসার কথা বলবে, হয়তোবা এই জন্যই জেনি সিদ্ধার্থকে মাঝরাতে তার ফ্ল্যাটে যেতে বলেছিল। এরপরেই দরকা জেনির বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে। জেনির বাবা মা জানায় ঘটনার দিন রাতে আসলে তারা ঘুরতে গিয়েছিল
ছিল। জেনি তার ফ্ল্যাটে ফেরার পরেই তার মাকে কল করে। জেনির মা তখন তাকে জানিয়েছিল তাদের ফিরতে আরও 3 ঘন্টা সময় লাগবে। জেনি যেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরেই দরকার জেনির বাবা মাকে সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞেস করে। জেনির বাবা মা বলে সিদ্ধার্থ খুবই ভালো একজন ছেলে আর তারা খুবই ভালো বন্ধু। দরকার বলে তাদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা কি জানেন? জেনির বাবা মা অবাক হয়ে যায়, কারণ তারা এই বিষয়টা জানতোই না। এভাবে দরকার জেনি আর সিদ্ধার্থকে নিয়ে আরো একটু বাঁকা অ্যাঙ্গেলে প্রশ্ন করতে থাকে। আর তখনই জেনির বাবা বলে, আমার একমাত্র মেয়ে খুন হয়েছে, ওকে কোনোভাবেই আমি আর ফিরে পাবো না, কিন্তু ওর একটা সমাজে সম্মান রয়েছে, ভালো নাম রয়েছে, দয়া করে আপনারা সেটাকে আর নষ্ট করবেন না। এরপরেই সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। দরকার তাকে বলে, তোমার ফেসবুক ইনস্টাতে এত এত মেয়েদের আইডি কেন? সিদ্ধার্থ বলে, এরা সবাই আমার ফ্রেন্ড। দরকার বলে, জেনির মতো? সিদ্ধার্থ বলে, না, জেনিকে আমি ভালোবাসতাম। তখনই রত্নাম তাকে হুমকি দেয়, যা সত্যি হয়েছে সেটা বলতে হবে। যদি সে একটাও মিথ্যে বলে তাহলে সিদ্ধার্থের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে। দরকার বলে, সেদিন কি কি হয়েছিল প্রত্যেকটা ঘটনা খুলে বলো। সিদ্ধার্থ বলতে শুরু করে। সেই রাতে জেনি আর সিদ্ধার্থ জেনির ফ্ল্যাটের সামনে আসে। তারা দুজনেই খুব খুশি ছিল। একে তো আজকে তারা মেডিকেলের সুযোগ পেয়েছে, দ্বিতীয়ত তারা একে অপরকে ভালোবাসতো। জেনিও চাইছিল যে আজকে সে সিদ্ধার্থকে তার ভালোবাসার কথা বলবে, যদিও জেনি তখন তাকে সেই কথাটা বলতে পারে না। এই জন্য সে তাকে বিদায় দিয়ে তার ফ্ল্যাটে চলে আসে। কিন্তু ফ্ল্যাটে আসার কিছুক্ষণ পরেই সে সিদ্ধার্থকে কল করে আর বলে সে কি তার ফ্ল্যাটে আসতে পারবে, তারা একসাথে চা খাবে। সিদ্ধার্থ বলেছিল না, আজকে সে অনেক টায়ার্ড, তাই সে আসতে পারবে না। তখনই জেনি বলে, তাহলে আমি ম্যাথিউকে ডেকে নেব। ম্যাথিউর কথা শুনতেই সিদ্ধার্থ বলে, আমি চলে আসছি। আসলে এই ম্যাথিউ তাদেরই এক বন্ধু, কিন্তু ম্যাথিউ জেনিকে ওয়ান সাইডেড লাভ করত আর এটা সিদ্ধার্থ জানত। এই জন্যই সে আর কোনো লেট না করেই জেনির ফ্ল্যাটে চলে আসে। কিছুক্ষণ পরেই যখন সে জেনির ফ্ল্যাটে পৌঁছে বারবার কলিং বেল চাপছিল, জেনি দরজা খুলছিল না। জেনিকে সে বার কয়েক কলও করে, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। এরপরেই সে নিচে চলে যায়। এরপরেই সে সিকিউরিটি গার্ডকে খুঁজে বের করে, যে আসলে একটু কাজে গিয়েছিল। সে সিকিউরিটি গার্ডকে বলে জেনির ফ্ল্যাটে সে বারবার কলিং বেল চাপছে, কিন্তু সে দরজা খুলছে না, ফোনটাও রিসিভ করছে না। সিকিউরিটি গার্ড যেও একই কাজ করে, তাকে ফোন করে, কলিং বেল চাপে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। দুজনেই টেনশনে পড়ে যায় আর এরপরেই তারা পুলিশকে খবর দেয়। সাথে সাথে আশেপাশেই টহলরত 2 জন পুলিশ অফিসার সেখানে চলে আসে। আর তার সব ঘটনা শোনার পরে সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ম্যানেজারের কাছ থেকে জেনির ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি নিয়ে আসে এবং জেনির ফ্ল্যাটটা খুলে ফেলে। ভেতরে যাওয়ার পরেই তারা জেনির ওইরকম নির্মম অবস্থা দেখতে পায়। সাথে সাথে তারা রত্নাম এবং সত্যাকে কল করে। তারা সেখানে আসে এবং পুরো ক্রাইম সিনটা ভালো করে দেখে। দরকা বলতে থাকে, তুমি জেনিকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবারও জেনি ফ্ল্যাটে ফিরে আসো আর সেই অ্যাপার্টমেন্টে তখনই প্রবেশ করো যখন সেই অ্যাপার্টমেন্টের দারোয়ান সেখানে উপস্থিত ছিল না। এরপরে তুমি জেনির ফ্ল্যাটে ঢুকে তাকে শারীরিকভাবে নির্যাতন করো, ধর্ষণ করো। এরপরে সে যখন এটা মানতে চাইছিল না, তখনই তাকে নৃশংসভাবে খুন করে বের হয়ে চলে আসো আর এরপরেই পুরো নাটকটা সাজাও। সিদ্ধার্থ বলে, এটা আপনারা কি বলছেন? জেনি আমার খুব ভালো একজন বন্ধু, আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে এমনটা কেন করব? দরকার তাকে বলে, তুমি যদি ভালোই ভালো এটা স্বীকার করে নাও তাহলে এটা আমরা একটা দুর্ঘটনা হিসেবে দেখাবো, যাতে করে তোমার শাস্তি কম হবে। আর যদি তুমি এটা না স্বীকার করো তাহলে এটাকে আমরা সুপরিকল্পিত খুন হিসেবে দেখিয়ে দেব। এতে করে তুমি কোনোভাবেই জেল থেকে বের হতে পারবে না আর ফাঁসি তো নিশ্চিত। সিদ্ধার্থ বলে, ম্যাডাম, আমি আপনাদের যা বলেছি প্রত্যেকটা কথা সত্যি। আমি জেনিকে খুন করিনি, আর খুন কেনই বা করতে যাব? এরপরেই দেখা যায় সিদ্ধার্থকে পুলিশ সেখানে টর্চারও করে, কিন্তু তারপরও সিদ্ধার্থ তার বয়ান বদলায় না। এরপরেই তারা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে। তখনই দরকার দেখতে পায় সিদ্ধার্থ যখনই জেনিকে নামিয়ে দিয়েছিল তার অ্যাপার্টমেন্টের সামনে, তার পেছনে আরও একটা গাড়ি এসেছিল। সাথে সাথে সিকিউরিটি গার্ডকে ডাকা হয় আর জিজ্ঞেস করে সেই গাড়িটা কার। সিকিউরিটি গার্ড বলে সেটা মনীষ স্যারের, দোতলায় থাকে তিনি, আর তিনি ওই সময় এসেছিল। আসলে উনি একটু অন্যরকম। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন জেনি আর সিদ্ধার্থ গাড়ি থামিয়ে কিছুক্ষণ কথা বলছিল, তখনই মনীষ তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর বারবার হর্ন বাজাচ্ছিল গাড়িটা সরিয়ে ফেলার জন্য। জেনি সিদ্ধার্থকে বলে, তাড়াতাড়ি গাড়িটা চাপাও, ও একটা সাইকো। এরপরেই দেখা যায় মনীষ তাদের পাশ কাটিয়ে চলে যায়। সিকিউরিটি গার্ড বলে, মনীষ তার একটু এরকমই, গেট খুলতে 1 মিনিট দেরি হলে সে বারবার হর্ন বাজাতে থাকে। এছাড়া বিভিন্ন কাজে তাকে তার ফ্ল্যাটে ডেকে নেয় এবং প্রচণ্ড বিরক্ত করে।
দেখা যায় সিদ্ধার্থ কিছুক্ষণ যাবার পরপরই জেনি আবারও সেই সিকিউরিটি গার্ডকে বারবার ডেকেছিল। সিকিউরিটি গার্ড তখন কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল, এজন্য সে তার ডাক শুনতে পায় না। জেনি সিকিউরিটি গার্ডের কাছে চলে আসে এবং তাকে একটা খাবারের ব্যাগ দিয়ে আবারও চলে যায়। সিকিউরিটি গার্ড দরকাকে বলে এরপরে জেনি ম্যাডামকে সে আর দেখেনি। এরপরে দেখা যায় তারা কোনো ক্লু না পেয়ে সেই সিকিউরিটি গার্ডকেই মারতে শুরু করে এবং তাকে বলতে বলে যে সে কিছু লুকাচ্ছে কিনা। সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ম্যানেজার, প্রতিবেশী, পেপার বয়, মিল্ক বয় এছাড়া বিভিন্ন আশেপাশের সব জায়গার মানুষকে পুলিশ একের পর এক জিজ্ঞাসাবাদ করে জেনির কোনো কারোর সাথে অ্যাফেয়ার ছিল কিনা, সে ছেলেদের সাথে বেশি মিশত কিনা, তার ফ্ল্যাটে ছেলেরা আসা যাওয়া করতো কিনা, এই সব কিছু জিজ্ঞাসাবাদ করে। জেনি নেশা করতো কিনা সব, কিন্তু কোথাও থেকে জেনির কোনো খারাপ রিপোর্ট তারা পায় না। সবাই বলে জেনি খুবই ভালো একজন মেয়ে আর তার বিরুদ্ধে তারা এমন কিছু কখনোই দেখেনি। এছাড়া জেনির বন্ধু বান্ধবী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি ম্যাথিউর অ্যাঙ্গেলটাও দেখা হয়। ম্যাথিউ আসলে জেনিকে ওয়ান সাইডেড লাভ করত, জেনি বিষয়টা জানত, কিন্তু জেনির বন্ধু এবং বান্ধবী সবাই বলে ম্যাথিউ এই কাজটা করতে পারে না। আর যখন জেনির খুন হয়েছে তখন ম্যাথিউ অন্য জায়গায় ছিল, সেটারও প্রমাণ পাওয়া গেছে। তারপরেও পুলিশ বারবার সবাইকে প্রেশার দিচ্ছিল যাতে কোনোভাবে কোনো একটা অ্যাঙ্গেল বের হয়ে আসে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে হচ্ছিল না। আসলে তারা ভাবছিল জেনির যারা পরিচিত তারাই হয়তোবা জেনিকে খুন করেছে, কারণ জেনির ফ্ল্যাটের কোনো দরজা আর জানালা কোনো কিছুতেই ভাঙার চিহ্ন ছিল না। অর্থাৎ জেনির ফ্ল্যাটে কেউ মেন দরজা দিয়ে প্রবেশ করেছে, আর নিশ্চিত হয়তোবা জেনি সেই দরজাটা খুলে তাকে ভেতরে প্রবেশ করিয়েছে। তাই এটা বলা যায় যে জেনি হয়তোবা তাকে চিনত। এসিপি দরকা প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। সে বলতে থাকে ভ্যালেচারির কেসের মতো এই কেসটাতেও এখন পর্যন্ত কোনো ক্লুই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কেসটার মতো এটাও যদি পেন্ডিং থাকে তাহলে কি হবে? সিদ্ধার্থ আর রাতনাম জানায় ফরেন্সিক ডিপার্টমেন্টও কোনো ক্লু বা এভিডেন্সই সেই ফ্ল্যাটের ভেতরে খুঁজে পায়নি। খুনি খুবই চালাক, যে খুনটা করেছে সে পুরোপুরি প্ল্যান করেই করেছে। দরকা বলে তার মানে সিদ্ধার্থ যখন জেনিকে অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে যায় তারপরে হয়তোবা জেনির ফ্ল্যাটে কেউ এসেছে অথবা সে কাউকে ডেকেছে, আর এই জন্যই জেনি হয়তোবা দরজা খুলে দিয়েছিল। আর তখনই খুনি সেই ফ্ল্যাটে ঢুকে জেনিকে ধর্ষণ আর খুন করার পরে আবারও বের হয়ে আসে। এই অ্যাঙ্গেল থেকেই আমাদের এখন ইনভেস্টিগেশন করতে হবে। কিছুক্ষণ পরে রত্নাম আসে আবারও দরকার কাছে আর বলে সিমনের রিপোর্ট পাওয়া গেছে, আর এই সিমনের রিপোর্ট অনুযায়ী 3 থেকে 4 ধরনের ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে এই ধরনের সিমেন পাওয়া যেতে পারে। আর জেনির কেসে যারা যারা উইটনেস, জিজ্ঞাসাবাদ এবং আত্মীয়স্বজনের লিস্টে ছিল তাদের মধ্যে থেকে সিদ্ধার্থ, ম্যাথিউ, জেনির বাবা, সিকিউরিটি গার্ড এবং আরও একজন, এই 5 জনকেই পাওয়া গেছে। দরকা বলে সবাইকে ডাকো আর সবার সিমনের সাথে জেনির বডিতে পাওয়া সিমন ক্রস চেক করো। রত্নাম জিজ্ঞেস করে ম্যাম জেনির বাবাকেও ডাকবো? দরকা বলে কেন নয়, সেও একজন পুরুষ মানুষ। এছাড়া এর আগেও আমরা এমন অনেক কেস দেখেছি যেখানে বাবাই ঘাতক ছিল, তাই সবাইকে ডাকো। এদিকে প্রিয়াঙ্কাকে দেখা যায় সে কোনোভাবেই জেনিকে ভুলতে পারছিল না, এমনকি ঘুমের মাঝেও সে তাকে স্বপ্নে দেখে, যেন জেনি তার সামনে বসেই তার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। জেনি কি ন্যায় বিচার পাবে না? তার খুনিকে কি পুলিশ ধরতে পারবে না? জেনি তার মায়ের সাথে এসে রাগারাগি করতে থাকে আর বলে এই জন্যই আমি পুলিশ ডিপার্টমেন্ট এমনকি আমার বাবাকে পর্যন্ত ঘৃণা করি, কারণ এরা কোনো কাজই করে না। জেনির খুন হয়েছে আজ 10 দিন হতে চলল, কিন্তু পুলিশ এখন পর্যন্ত একটা সিঙ্গেল ক্লু বের করতে পারল না। এদিকে প্রভাকরণকে দেখা যায় আবারও দরকা এবং তার টিমকে প্রেশার দিতে থাকে যে খুব তাড়াতাড়ি এই কেসের রেজাল্ট দেওয়ার জন্য। এদিকে দেখা যায় থানায় আননোন নাম্বার থেকে পুলিশ অফিসার রত্নামের কাছে একটা কল আসে। কলটা পেয়ে সে একটু অবাক হয়, আর এরপরেই এসিপি দরকা এবং সে চলে যায় একজন মহিলার সাথে দেখা করতে। সেই মহিলা তাদের কিছু বলছিল, একটা লোকের বিবরণ দিচ্ছিল, কিন্তু সেই মহিলা আসলে কি বলছিল, কার বিবরণ দিচ্ছিল সেটা শোনানো হয় না। এরপরেই দেখা যায় পুলিশ চেকপোস্টে গাড়ি চেক করতে থাকে। অনেক গাড়ি চেক করার পরেও তারা কোনো ক্লুই খুঁজে পায় না। এসিপি দরকা আবারও রেগে যায়, তার টিমকে বলে আমাদের আসলে হয়েছেটা কি, একটা কেসও আমরা সমাধান করতে পারছি না। বাকি পুলিশরা বলে ম্যাম গত কয়েকদিন ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে আমরা কাজ করছি, কিন্তু তারপরও কোনো ক্লুই আমরা খুঁজে বের করতে পারছি না। এরপরে এই ঘটনা কাট হয়ে চলে আসে বর্তমানে, অর্থাৎ 2025 সালে, যেখানে একজন নিউজ রিপোর্টার বলছিল 2019 সালে মেডিকেল স্টুডেন্ট জেনির খুনের কেসটা আবারও রিওপেন হচ্ছে। এবার কি তাহলে সেই কেসটার সমাধান হবে? খুনিকে কি পুলিশ খুঁজে বের করতে পারবে, নাকি আবারও একই রকম থেকে যাবে জেনির কেস?
এরপরে একটা শকিং ব্যাপার দেখা যায়। জেনির ক্লোজ ফ্রেন্ড প্রিয়াঙ্কা এই কেসটা আবারও রিওপেন করেছিল, আর এখন সে একজন লয়ার। যদিও সে মেডিকেলের সুযোগ পেয়েছিল, ডক্টর হওয়াটা তার স্বপ্ন ছিল, কিন্তু শুধুমাত্র নিজের বান্ধবীকে ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য সে নিজেই একজন লয়ার হয়ে উঠেছে। মিডিয়াকে বলে সে এবার যে করেই হোক জেনির খুনিকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তি দেবে। কোর্টে প্রিয়াঙ্কা বলে পুলিশ 4 বছর ধরে কেসটা ইনভেস্টিগেশন করেছে। এরপরে সিআইডিকে যখন কেসটা হ্যান্ডওভার করে তখন তারাও এই কেসটা প্রপারলি ইনভেস্টিগেশন করেনি, আর অবশেষে এই কেসটা অমীমাংসিতভাবেই থেকে গেছে। আর এই জন্যই এই কেসটা সমাধান করার জন্যই আমি কেসটাকে আবারও রিওপেন করেছি, আর কোর্টের কাছে আবেদন জানাচ্ছি পুলিশ যেন এই কেসটাকে আবারও শুরু থেকে প্রপারলি ইনভেস্টিগেশন করে। এর পরের শুনানিতেই দেখা যায় প্রিয়াঙ্কা প্রথমেই ইন্সপেক্টর রত্নমকে কাঠগড়ায় ডাকে আর বলে, আপনারা একটু সিরিয়াস একটা কেসকে এত কেয়ারলেসলি কিভাবে ইনভেস্টিগেশন করতে পারেন। বিপক্ষ দলের উকিল রাজেন্দ্র বলে, কেসটা প্রপারলি ইনভেস্টিগেশন করা হয়েছে, সব ধরনের প্রমাণ ক্রস চেক করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা কোনো ক্লু খুঁজে পায়নি। এছাড়া কেস ইনভেস্টিগেশন করার মাঝেই এসিপি দরকাকে ট্রান্সফার করা হয়। এছাড়া সাব ইন্সপেক্টর সত্যমকেও অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়, যার ফলে কেসটা ধীরগতি হয়ে যায়। এছাড়া নতুন যে এসিপি এবং সাব ইন্সপেক্টর আসে তারা এই কেসটা সম্পর্কে অবগত ছিল না, যার ফলে কেসটার আর কোনো অগ্রগতি হয়নি। আর যেহেতু কেসটা এখন আবারও রিওপেন করা হয়েছে, তাই আশা করি এই কেসটাকে আরও 6 মাস সময় দিলে অবশ্যই পুলিশ অফিসাররা সমাধান করে ফেলতে পারবে। তখনই প্রিয়াঙ্কা একটা রিপোর্ট দেখায়। যখন এসিপির দরকার ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যায়, নতুন এসিপি আসার পরেই পুলিশ আবারও ওই সময়ে কোর্টে 6 মাস সময় চেয়েছিল কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য, সমাধান করার জন্য, কিন্তু তাতেও কিছু করতে পারেনি। আর এতেই জজ বলে ওঠে যে করেই হোক আর কোনো সময় দেওয়া যাবে না। এই কেস কোর্টে চলাকালীন পুলিশকে এই কেসটাকে সমাধান করতে হবে এবং অপরাধীকে ধরতে হবে। এরপরেই প্রিয়াঙ্কা এসিপির দরকার আরও একটা কেসের কথা বলে, বেলেচারির কেস। আর সেখানেও খুন করার আগে মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনোভাবেই খুনিকে ধরতে পারেনি। যদিও পুলিশ রাজন নামের একজন লোককে অ্যারেস্ট করেছিল, কিন্তু পরে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, আর সেই কেসটা এখনও আনসলভি রয়ে গেছে। আর এখন জেনির কেসেও সেম। তখনই বিপক্ষ দলের উকিল রাজেন্দ্র প্রিয়াঙ্কাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতে থাকে যে সে শুধুমাত্র রাগের বশে এবং জেদের বশেই লয়ার হয়েছে এবং কেসটা লড়তে চলে এসেছে, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। আসলে অনেক কেসেই অপরাধীকে ধরা যায় না, তাই বলে এটা নয় যে পুলিশ ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করেনি। এরপরেই প্রিয়াঙ্কা বলে, বেলেচারির কেস এবং জেনির কেস ছাড়াও এমন অনেক কেসের উদাহরণ রয়েছে যেখানে পুলিশ ব্যর্থ হয়েছে, এমনকি পুলিশ পরে আর চেষ্টাও করেনি, বরং সময়ের সাথে সাথে তারা সেই কেসগুলোকে ধামাচাপা দিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা এরপরেই রত্নমকে জিজ্ঞেস করে, জেনির খুনের কেস এবং বেলেচারিতে আনিতার খুনের কেসের মধ্যে আপনারা কি কোনো মিল খুঁজে পেয়েছেন এবং সেটা ক্রস চেক করেছেন? রত্নম বলে, হ্যাঁ করেছিলাম। আসলে জেনির ক্রাইম সিনে সিমন পাওয়া গিয়েছিল, কিন্তু অনিতার ক্রাইম লোকেশনে কোনো সিমন পাওয়া যায়নি, যার ফলে এটা আমরা ম্যাচ করতে পারিনি। প্রিয়াঙ্কা বলে, অনিতার কেসে ক্রাইম সিনে একটা ফ্রুট প্রিন্ট পাওয়া গিয়েছিল যেটার জুতোর সাইজ ছিল 11, যার ফলে বোঝা যায় সেখানে কেউ একজন এসেছিল যার হাইট 6 ফুট অথবা তারও বেশি। আপনারা কি এই অ্যাঙ্গেলে ইনভেস্টিগেশন করেছেন? তখনই অ্যাডভোকেট রাজেন্দ্র বলে, আমরা এমন একটা কেসের কথা জানি যেখানে ক্রিমিনাল জুতোর সাইজ পড়তো 10। আসলে সে ছিল ব্রাহ্মণ প্রকৃতির লোক, আসলে মানুষকে কনফিউজড করার জন্যই সেই ধরনের কাজটা করত। এই কেসেও ঠিক এমনটাই হয়নি, সেটা আপনি নিশ্চিত করে কি করে বলতে পারেন? প্রিয়াঙ্কা বলে, সেটা না বলা গেলেও আমরা অবশ্যই তো ইনভেস্টিগেশন করতে পারি, ট্রাই তো করে দেখতে পারি। প্রিয়াঙ্কা এরপরেই রত্নমকে বলে, এসিবির দরকার এবং আপনার কাছে একজন মেয়ে একটা কমপ্লেন করেছিল, তাকে ধর্ষণ করা হয়েছে, আর আপনারা সেই ধর্ষণকারীকেও ধরতে পারেননি। মেয়েটির বর্ণনা মতে সেই ধর্ষণকারীর উচ্চতাও 6 ফিট হতে পারে। তাই সেই মেয়েটিকে যে ধর্ষণ করেছে সেই একই লোক যদি অনিতাকে ধর্ষণ এবং খুন করে, তাহলে এমনও হতে পারে ঠিক একই খুনি জেনিকেও ধর্ষণ এবং খুন করেছে। আপনারা কি সেই অ্যাঙ্গেলটাকে খুঁজে দেখেছিলেন? রাজেন্দ্র বলে, হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু সেটা আমরা নিশ্চিত হব কি করে, কারণ নিশ্চিত হবার মতো পুলিশের কাছে কোনো প্রমাণ বা ক্লুই ছিল না। আর আপনার কথা অনুযায়ী পুলিশ যদি খুনিকে ধরতেই চায় তাহলে যাদের উচ্চতা 6 ফিট তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই না? এরপরেই রত্নম বলে, হ্যাঁ সেই মেয়েটির কমপ্লেন অনুযায়ী আমরা ধর্ষণকারীকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ হয়নি। তখনই জজ বলে, প্রিয়াঙ্কা যে অ্যাঙ্গেলের কথা সামনে এনেছে আপনারা সেই অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন শুরু করুন আর সেইভাবেই আগাতে শুরু করুন। এরপরেই পরের শুনানিতে দেখা যায় এসিপির দরকা কোর্টে উপস্থিত ছিল। তাকে যখন প্রিয়াঙ্কা প্রশ্ন করে যে আপনাকে তো একটা সময়
জোর করে এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ কেসে আপনি কোনো ইমপ্রুভমেন্টই আনতে পারেননি। কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে যখন কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়, নতুন এসিপিকে আপনার কেসটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা আপনি করেননি কেন? তখন দরকার বলে নতুন জায়গায় ট্রান্সফার হওয়া নিয়ে সে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল, যার ফলে এই প্রসিজারটা করতে সে ভুলে গিয়েছে। এরপরে প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, 4 বছর আগে কনস্ট্রাকশন সাইটে কাজ করা আরও একটি মেয়ে তার ধর্ষণ নিয়ে আপনার কাছে কমপ্লেন করেছিল। সেই রিপোর্টটাও আপনি নতুন এসিপিকে দেননি। দরকার বলে আসলে সেই মেয়েটির ভবিষ্যতের সমাজে তার মান সম্মানের কথা চিন্তা করেই আমরা সেই কেসটাকে অফিসিয়ালি রেজিস্টার করাইনি, কিন্তু আমি তখন কেসটা ইনভেস্টিগেশন করেছিলাম। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, আপনি কয়েকদিন ইনভেস্টিগেশন করেছিলেন, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে কেসটা হোল্ড করে রেখে দিয়েছিলেন। যেহেতু এই কেসটা রেজিস্টারও করা হয়নি, তাই আপনাকে উপর থেকে প্রেশারও দেওয়া হয়নি, তাই তো এসিপি দরকা আর কিছুই বলতে পারে না। এরপরে প্রিয়াঙ্কা দরকাকে জিজ্ঞেস করে, কনস্ট্রাকশন সাইটে কাজ করার সেই মেয়েটির আপনি কি মেডিকেল টেস্ট করিয়েছিলেন, যে মেয়েটি সত্যি বলছে কিনা? দরকা বলে, হ্যাঁ, আমরা তার মেডিকেল টেস্ট করিয়েছিলাম, আর তার শাড়ি থেকে ওই সময় সিমনও পাওয়া গিয়েছিল। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করে, সেই সিমনের সাথে জেনির বডিতে পাওয়া সিমনকে আপনি ক্রস চেক করেছিলেন? তখনই দরকা আবারও আটকে যায় আর বলে ওয়ার্ক প্রেশারের কারণে সে সেটা ভুলে গিয়েছে। তখনই প্রিয়াঙ্কা এই 3টা কেসের মধ্যে একটা লিঙ্ক আপ বের করে ফেলে। বলে যে অনিতার খুনের কেসে ক্রাইম সিনে তারা একটা ফুটপ্রিন্ট পেয়েছিল, সেটার জুতার সাইজের অনুযায়ী সেই খুনির উচ্চতা মিনিমাম 6 ফুট। অন্যদিকে কনস্ট্রাকশন সাইটে মেয়েটিও বর্ণনা দিয়েছে তাকে যে লোক নির্যাতন করেছে তার উচ্চতাও মিনিমাম 6 ফুট। এদিকে জেনির বডিতে যে সিমন পাওয়া গিয়েছিল, কনস্ট্রাকশন সাইটের মেয়েটির শরীরে যে সিমন পাওয়া গেছে সেটা ক্রস চেক করালে যদি মিলে যেত তাহলেই ধরা যেত যে এই 3টা কেসের আসামি একই জন। কিন্তু আপনারা এত বড় একটা অ্যাঙ্গেলকে কখনো খুঁজেই বের করেননি কেন? তখনই রাজেন্দ্র বলে, কনস্ট্রাকশন সাইটের মেয়েটি যে কমপ্লেন করেছে সেটা তো আনরেজিস্টার্ড ছিল, তাহলে সেটার ইনফরমেশন আপনি কি করে পেলেন? আপনি একজন লয়ার, কিন্তু এই কেসে আপনি আপনার কমিশনার বাবার প্রভাব খাটিয়েছেন। তখনই প্রিয়াঙ্কা বলে, সেটা আমি কখনোই করিনি। এরপরেই প্রিয়াঙ্কা জানায়, যখনই এই কেসটা সে আবারও রিওপেন করেছে তখন সেই মেয়েটি নিজে থেকেই তার কাছে এসেছে এবং পুরো বিষয়টি খুলে বলেছে যা যা হয়েছে। সেই মেয়েটি বলেছিল রাতের বেলা যখন সে একা ঘরে ঘুমিয়েছিল তখনই একজন লোক তার কাছে আসে, তাকে চাকুর ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করে আর বলে মুখ খুললে তাকে মেরে ফেলবে। এরপরে যাওয়ার সময় তাকে কিছু টাকা দিয়ে চলে যায়। লোকটার মুখে দাড়ি ছিল, তার উচ্চতা মিনিমাম 6 ফুট হবে। প্রিয়াঙ্কা তাকে জিজ্ঞেস করে তখন সে পুলিশের কাছে অফিসিয়ালি কমপ্লেন কেন করেনি? মেয়েটি বলে, তখন আমার বিয়ে হয়নি, সবকিছু বিবেচনা করেই আমি থানায় যেয়ে কমপ্লেন করিনি, কিন্তু আমি পুলিশকে পার্সোনালিভাবে জানিয়েছিলাম। এরপরেই জজ বলে, প্রিয়াঙ্কা যেভাবে বলেছে অনিতার খুনের কেস, জেনির খুনের কেস আর সেই মেয়েটার দায়ের করা কেস, এই সবগুলো কেসগুলো একসাথে ইনভেস্টিগেশন করার জন্য একই অ্যাঙ্গেল থেকে এবং সবগুলো প্রমাণ ক্রস চেক করার জন্য পুলিশকে অর্ডার দেয়। এদিকে দেখা যায় এসিপি দরকা আবারও তার টিমকে নতুনভাবে গঠন করে, আবারও সেই কেসটাকে রিইনভেস্টিগেশন শুরু করে। আর দেখা যায় দুটো বডিতেই যে সিমন পাওয়া গিয়েছিল সেগুলো ক্রস চেক করা হয় আর সেটার রেজাল্ট ম্যাচ আসে। কনস্ট্রাকশন সাইটের সেই মেয়েটিকে যে নির্যাতন করেছিল আর জেনিকে যে নির্যাতন করে খুন করেছে দুজন ব্যক্তি একই। এই জন্যই দরকার বলে এই রিপোর্টগুলো বাকি পুলিশ স্টেশনে পৌঁছে দাও, আন্ধারা, কর্ণাটক সব জায়গায়, যে করে হোক খুনিকে খুঁজে বের করতেই হবে। এছাড়া বাকি সব থানায় খোঁজ খবর নিয়ে দেখো এমন কেস আরো খুঁজে পাওয়া যায় কিনা, আর খুঁজে পাওয়া গেলে সেখানে কোনো প্রমাণ পাওয়া গিয়েছে কিনা সেটাও খুঁজে বের করো। এদিকে প্রিয়াঙ্কাকে দেখা যায় আদালতে আবারও সে একের পর এক সব উইটনেস এবং লিস্টে যারা যারা ছিল সবাইকে কাঠগড়ায় ডাকে, একের পর এক প্রশ্ন করতে শুরু করে। এদিকে দেখা যায় পরের শুনানিতে প্রিয়াঙ্কা আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেশ করে। সে বলে তামিলনাড়ু, আন্ধ্রা এবং কর্ণাটক এই কয়েকটা রাজ্যে ঠিক একই রকম বেশ কয়েকটা কেস পাওয়া গেছে, যেখানে হয়তোবা মেয়েটিকে নির্যাতনের পরে খুন করে ফেলা হয়েছে, নয়তোবা শুধুমাত্র নির্যাতন করে রেখে গেছে। যারা বেঁচে ছিল তাদের সবার ভাষ্যমতেই খুনি একই রকম, অর্থাৎ লম্বায় 6 ফিট, মুখে দাড়ি রয়েছে। আর এ থেকে নিশ্চিত হওয়া যায় এই সিরিয়াল কিলার অনেক বেশি চতুর, যে এতদিন পর্যন্ত একের পর এক ক্রাইম করে চলেছে কিন্তু পুলিশ তার নাগালও পায়নি। এরপরেই প্রিয়াঙ্কা কোর্টে আরও একটা কেসের ব্যাপারে উপস্থাপন করে। প্রিয়াঙ্কা বলে 1985 সাল থেকে 95 সাল পর্যন্ত কলকাতায় একজন সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটেছিল, যে খুন করার পরে আবারও ছোটখাটো একটা ক্রাইম করে জেলে চলে যেত। এরপরে যখনই সেই খুনের কেসটা শান্ত হয়ে যেত সে বের হয়ে আসতো, আবারও তার পরের শিকারকে খুঁজে বের করত। ঠিক একই রকম করে আবারও ছোটখাটো ক্রাইম করে সে জেলে চলে যেত। আমার মনে হচ্ছে এই কেসের ক্ষেত্রেও ঠিক একই রকম কিছু একটা ঘটতে পারে, নয়তোবা একটা
একটা খুনি এতদিন ধরে পুলিশের নাগালের বাইরে কিভাবে রয়েছে। আসলে সেই সিরিয়াল কিলারের প্ল্যান ছিল পুলিশ সবসময় খুনিকে জেলের বাইরে খোঁজে, জেলের ভেতরের কয়েদিদের পুলিশ কখনোই খুঁজে বের করার চেষ্টা করে না, আর এই জন্যই সে জেলে চলে যেত। তাই আমার মনে হয় এই কেসগুলোতেও এই দিক থেকেও ইনভেস্টিগেশন করা দরকার। এদিকে দেখা যায় চিফ মিনিস্টার পর্যন্ত পুলিশ কমিশনার প্রভাকরকে এই কেসটা নিয়ে আবারও প্রেশার দিতে শুরু করে। প্রভাকর এসিপি দরকা এবং তার টিমকেও প্রেশার দিতে শুরু করে। এরপরে দেখা যায় এসিপি দরকা প্রিয়াঙ্কার কথা মতোই শুধু তামিলনাড়ুতে নয়, কর্ণাটকা, আন্ধ্রা এবং কেরালার এইসব রাজ্যেরও জেলখানাগুলোতে খোঁজ নিতে বলে এবং খুনি যে তারা সম্ভাব্য একটা বিবরণ পেয়েছে সেই বিবরণের কেউ আছে কিনা, যদি এমন কোনো ক্রিমিনালকে পাওয়া যায় তাহলে তাদের কাছে যে সিমনের রিপোর্ট রয়েছে সেটার সাথে ক্রস চেক করো, হয়তোবা এখান থেকে তারা কোনো ক্লু খুঁজে পেতে পারে। আর সেই মোতাবেক পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে প্রিয়াঙ্কাও তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। আর অবশেষে দুইজন পুলিশ অফিসার দরকাকে বলে কেরালা পুলিশ থেকে জানানো হয় তাদের জেলে এমন একজন কয়েদি রয়েছে, এখন তারা শুধুমাত্র সিমন টেস্ট করবে, আর সেটা মিলে গেলেই তারা তাদের ফোন করবে। আর তখনই দেখা যায় কেরালা পুলিশ থেকে তাদের ফোন করে জানানো হয় তাদের টেস্টের রেজাল্ট ম্যাচ করে গেছে, অর্থাৎ খুনিকে তারা খুঁজে পেয়ে গেছে। দরকা বলে এক মুহূর্ত দেরি না করে এখনই চলে যাও আর সেই খুনিকে কোর্টে উপস্থাপন করো। এদিকে দেখা যায় সাতিয়া এবং রত্নম তারা যাকে ধরার জন্য কেরালা পুলিশের কাছে এসেছিল সে নাইট ক্লাবে একটি মেয়ের শরীরে বাজেভাবে স্পর্শ করেছিল, আর সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। এরপরে রত্নম এবং সাতিয়া যখনই সেই অপরাধীকে সেখানে দেখতে পায় তারা রাগে তার উপরে ফেটে পড়ে, সেখানেই তাকে মারধর করতে শুরু করে। আসলে এই কেসটা নিয়ে তাদের অনেক নাজেহাল হতে হয়েছে। সেই খুনির নাম ছিল সানাল। তাকে কোর্টে উপস্থাপন করা হয় এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে মুখ থেকে একটাও কথা বলছিল না। তখনই জর্জ বলে চুপ থেকে সে কোনোভাবেই পার পাবে না, কারণ দুইটা ক্রাইম সিনে থাকা সিমনের সাথে তার সিমনের টেস্ট রেজাল্ট ম্যাচ হয়ে গেছে। আর এটা থেকে এটাই প্রমাণ হয়ে যায় যে জেনি এবং সেই মেয়েটির ক্রাইম সিনে সানালই খুনি ছিল। তখনই সানাল কল্পনা করতে থাকে আসলে সে একটা সাইকো ছিল। যখনই সে কোনো মেয়েকে দেখত তার ভালো লেগে যেত, সে প্রথমেই চোখ দিয়ে মেয়েটির শরীর মাপত, আর এরপরেই মেয়েটিকে ভালো লেগে গেলে কয়েকদিন যাবৎ মেয়েটিকে ফলো করত। এরপরে সুযোগ বুঝে যখন মেয়েটি একা বাড়িতে থাকত তখনই তার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ত। প্রথমেই চাকর ভয় দেখিয়ে সেই মেয়েটিকে নির্যাতন করত। এরপরে মেয়েটি যদি শান্ত থাকত তাহলে সে সেখান থেকে মেয়েটিকে কিছু না বলেই চলে আসতো। কিন্তু যদি কোনো মেয়ে বেশি বাড়াবাড়ি করে, মারধর করে বা চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে তাহলে সেই মেয়েগুলোকে সে খুন করে ফেলতো। বেলেচারিতে অনিতার খুনের কেসেও একই রকম হয়েছিল। অনিতাকে নির্যাতন করার পরে সেনাল সেখান থেকে চলেই আসছিল, কিন্তু অনিতা তাকে আবারও আঘাত করতে যায়, আর এতেই জেদের বসে সেনাল তাকে খুন করে ফেলে। এরপরে কনস্ট্রাকশন সাইডে সেই মেয়েটিকেও সে দেখেছিল। মেয়েটিকে দেখার পরেই তার ভালো লেগে গিয়েছিল, আর এরপরে মেয়েটিকে ফলো করে মেয়েটি যখন রাতে ঘরে একাই ছিল তখন সেই মেয়েটিকে নির্যাতন করে চাকুর ভয় দেখিয়ে, আর এরপরে তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। মেয়েটি তখন ভয়ে কিছুই বলতে পারেনি, কিন্তু যখনই জেনির খুনের কেসটা সামনে আসে পুলিশ এই কেসটা নিয়ে উঠে পড়ে লাগে। সে দরকা এবং রত্নমকে ডেকে পার্সোনালি এই কেসের ব্যাপারে বলে। এরপরেই সে আরও একটি মেয়েকে তার বাড়ির ভেতরে যে নির্যাতন করার চেষ্টা করে, কিন্তু সেখানে মেয়েটির বাবা মা চলে এসেছিল, যার ফলে তারা সানালকে ধরে ফেলে। কিন্তু যখনই পুলিশকে ডাকা হয় তারা পুলিশকে বলে সানাল এখানে এই বাড়িতে চুরি করতে এসেছিল, অর্থাৎ সেই বাড়ির লোকেরাই কেসটাকে ঘুরিয়ে দেয়। আর তখনই সানাল বুঝতে পেরেছিল এই সমাজের মানুষরা নির্যাতনের কেসগুলোকে কখনোই সামনে আনতে চায় না, তাদের মর্যাদার হানি হবে বলে। আর এই সুযোগটাই সে কাজে লাগায়, মেয়েদের নির্যাতন করে ভয় দেখিয়ে। এরপরে চুপচাপ চলে আসে, যার ফলে বেশিরভাগ মেয়েরাই মুখ খোলে না, আর সানালও একের পর এক অপরাধ করে পার পেয়ে যায়। অন্যদিকে যখন কোনো মেয়েকে খুন করার প্রয়োজন হয় তখন খুন করার পরে ছোটখাটো ক্রাইম করে ইচ্ছে করেই সে জেলের ভেতরে চলে যায়, কারণ পুলিশ কখনো কয়েদিদের মাঝে অপরাধীকে খুঁজে বেড়ায় না। জেনিকে প্রথমবার সে সুপার শপে দেখেছিল। প্রথম দেখাতেই জেনিকে তার ভালো লেগে গিয়েছিল। এরপরে জিমেও জেনিকে সে দেখে। জেনির শরীর দেখার পরে তার একটা অবসেশন তৈরি হয়ে যায় জেনির প্রতি, আর এই জন্য জেনিকে সে লাগাতার ফলো করতে থাকে। সারাদিন জেনি কোথায় যেত, কি করত, সবকিছুই সানাল লক্ষ্য করত, ফলো করত। আর একদিন যখন দেখতে পারে জেনির বাবা মা বেড়াতে গিয়েছে, জেনি ফ্ল্যাটে একাই থাকবে, সেদিনের রাতের অপেক্ষা করতে থাকে। জেনি যখন সিদ্ধার্থকে বিদায় দিয়ে তার ফ্ল্যাটে আসে সেও তার পিছু পিছু আসে। এরপরেই সানাল দেখতে পায় জেনির দরজাতে চাবি লাগানোর পরে আবারও দরজায় লক না করে নিচে চলে যায় সিকিউরিটি গার্ডকে খাবার দেওয়ার জন্য। এই সুযোগে সানাল সেই ঘরের ভেতরে ঢুকে যায়। এরপরেই জেনির ফোন কল থেকে সে জানতে পারে জেনির বাবা মার আসতে আরও 3 ঘন্টার সময় লাগবে, এছাড়া সিদ্ধার্থ কিছুক্ষণ পরেই চলে আসবে, তাই সে আর দেরি করেনি।
জেনি গোসল করে বের হওয়ার পরপরই সে জেনির উপরে হামলা করে বসে, তাকে নির্যাতন করে। শার্নাল বলে প্রথম 2 বার নির্যাতন করার পরে জেনি ভয়ে শান্তই ছিল, কিন্তু যখনই সেখানে সিদ্ধার্থ চলে আসে, দরজায় বারবার নক করে, তাকে ফোন করে, তখনই জেনি চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আর এই সময়টাতে সে তাকে আরও একবার নির্যাতন করে। এতেও যখন তার মন ক্ষান্ত হয়নি, তখন জেনিকে সে নৃশংসভাবে খুন করে, কারণ সে জানত কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি গার্ড এবং সিদ্ধার্থ দরজা খুলে ফেলবে। আর দরজা খুলে জেনিকে যদি তারা জীবিত দেখত, তাহলে নিশ্চয়ই শার্নালের বিবরণ পুলিশকে দেওয়া হতো এবং শার্নাল সহজেই ধরা পড়ে যেত। আর এই জন্যই জেনিকে সে খুন করে ফেলে, যাতে জেনির কাছ থেকে পুলিশ কোনো ক্লুই খুঁজে না পায়। নরপশু শার্নালের কথা শোনার পরে পুরো কোর্ট স্তব্ধ হয়ে যায়। একটা মানুষ এতটা সাইকো কি করে হতে পারে? এরপর এই কনস্ট্রাকশন সাইটে কাজ করার সেই মেয়েটিকে পার্সোনালি ডেকে শার্নালকে আইডেন্টিফাই করানো হয়। পরের শুনানিতে পুরোপুরি প্রমাণিত হয়ে যায় শার্নালই সেই সিরিয়াল কিলার, যে একের পর এক মেয়েদের নির্যাতন এবং খুন করে চলছিল। প্রিয়াঙ্কা বলতে থাকে, আমরা হয়তোবা শুধুমাত্র কয়েকটা কেস সামনে পেয়েছি, হয়তো শার্নালের মতো আরও এমন অনেক সিরিয়াল কিলার রয়েছে যারা সব বয়সী মেয়েদের তাদের শিকার বানায়। আর এরপরেই জজ শার্নালের ফাঁসির অর্ডার দেয় আর বলে, আমি জানি না হাইকোর্ট কি করবে, এই কেসটাকে আরো ঘোরাবে কিনা, কিন্তু আমার মতে এই শার্নালকে খুব দ্রুত তার শাস্তি দেওয়া দরকার, যাতে করে একটা দৃষ্টান্ত উপস্থাপন হয় আর ক্রিমিনালরা ক্রাইম করতে ভয় পায়। এরপরেই দেখা যায় এসিপি দরকা, রত্নাম এবং সত্যা তারাও এই শার্নালের প্রতি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে তারা এই শার্নালকে আর বাঁচিয়ে রাখতে চায়নি। নির্জন একটা জায়গায় নিয়ে তাদের ইচ্ছামতো একের পর এক গুলি করে শার্নালের বুক ঝাঁঝরা করে দেয় আর সেটাকে ইনকাউন্টারের নাম করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিটি আমাদের বর্তমান সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শার্নালের মতো এমন অনেক সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট আমাদের সমাজে ঘুরে বেড়ায়। আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই এমন অনেক নিউজ পাওয়া যায়, কিন্তু এর কয়টারই বা বিচার হয়? আর বিচার হলেও সেই বিচার হয় লম্বা প্রক্রিয়ায়, যার ফলে অপরাধীরা ভুলেই যায় যে তারা অপরাধ করেছিল। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়ে কমেন্ট করে যেতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।